এই যে লোকটিকে দেখছেন তার নাম রে। তিনি তার পরিবার অর্থাৎ তার মেয়ে আর স্ত্রীর সাথে সময় কাটাতে দূরে কোথাও বেড়াতে যাচ্ছিলেন। কিন্তু ওই দিন ভাগ্য তার সাথে ছিল না। হঠাৎই রাস্তায় একটা দুর্ঘটনার জন্য তার স্ত্রী বাচ্চা মারাত্মকভাবে আহত হয়, সাথে রে নিজেও। আশেপাশে নেই কোনো হাসপাতাল, নেই চিকিৎসার কোনো ব্যবস্থা। তো এরপর রে নিজেই গাড়ি চালিয়ে আহত স্ত্রী আর বাচ্চাকে নিয়ে কয়েক মাইল দূরে একটা হাসপাতালে আসেন। এরপর ডক্টর তাদের দেখাশোনা করেন। এমার্জেন্সি চেক আপ করার জন্য স্ত্রী বাচ্চাকে নেওয়া হয় হাসপাতালের ল্যাব কক্ষে। আর এরপরই ঘটে এক রহস্যজনক ঘটনা। কয়েক ঘন্টা অতিবাহিত হলেও রে তার স্ত্রী বাচ্চার সাথে দেখা করতে পারছিল না। পরে হাসপাতালের রিসিপশনে গিয়ে রে জানতে পারেন ওই দিন হাসপাতালে ওই রকম কোনো রোগী নাকি আসেনি, মানে ছোট বাচ্চা তার সাথে তার মা। যে সকল ডাক্তার নার্স রের বাচ্চা স্ত্রীর চিকিৎসা করছেন তারাও পরে অস্বীকার করেন এমন কোনো রোগী তাদের হাসপাতালে আজ আসেনি। তার মানে উক্ত হাসপাতাল থেকে রের স্ত্রী আর বাচ্চা গায়েব। আর এরপর শুরু হয় রের তার স্ত্রী বাচ্চাকে উক্ত হাসপাতালে খুঁজে পাওয়ার এক রোমহর্ষক অভিযান। তো এখন প্রশ্ন হলো, রে কি সত্যি তার স্ত্রী বাচ্চাকে উক্ত হাসপাতালে এনেছিল কিনা? আর মুভির শেষে প্রকাশ পায় সবথেকে বড় এক চাঞ্চল্যকর ঘটনা, যেটা জানতে প্রায় হাসপাতালের কর্মীসহ এই ঘটনায় জড়িত সবাই একদমই হতভম্ব হয়ে যায়। আর এই ঘটনা এই মুভির সবথেকে বড়সড় একটা টুইস্ট। আচ্ছা, এইবার চলুন আমরাও এই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হই, সাথে দেখে আসি রে এবং তার পরিবারের সাথে মূলত কি হয়েছিল, কি করে উক্ত হাসপাতাল থেকে বা রোগী গায়েব হলো, এই হাসপাতালের পেছনে আসলে রহস্যটাই বা কী, আর সেই চাঞ্চল্যকর ঘটনাটাই বা কী ছিল। চলুন তবে দেখে আসি এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে নির্মিত নেটফ্লিক্সে রিলিজ হওয়া মুভি ফ্র্যাকচার্ডের গল্প কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভি স্ট্রাকারের সাথে। ঘটনার শুরুতে দেখা যায় একটা বিস্তীর্ণ মাঠের ভেতর দিয়ে একটা গাড়ি এগোচ্ছে। গাড়ি চালাচ্ছেন রে। গাড়িতে তার স্ত্রী জেন, সাথে তাদের ছোট বাচ্চা মেয়ে পেরি। তো তারা যাচ্ছে জেনের বাবার বাড়ি থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানের জন্য। কিন্তু গাড়িতে রে আর জেনের ভেতরে তাদের দৈনন্দিন কার্যকলাপ নিয়ে একটু কথা কাটাকাটি হয়। আসলে তারা দুজন আর একসাথে থাকতে পারছিলেন না। জেন রের কাছ থেকে আলাদা হয়ে যেতে চায়। আর এর কারণ, জেন বলে রে আর আগের মতো নেই, সে অনেক পরিবর্তন হয়ে গেছে, সুতরাং এখন তাদের আর একসাথে থাকাটা সম্ভব নয়। তো তাদের কথাবার্তার মাঝে তাদের ছোট মেয়ে পেরিকে দেখা যায়। সে কানে হেডফোন দিয়ে গান শুনছিল। তবে তখন পেরি বলে তার মিউজিক প্লেয়ারের ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে, এখন নতুন ব্যাটারির দরকার। কিন্তু এই মুহূর্তে রের কাছে কোনো ব্যাটারি নেই, সামনে কোথাও দোকান থেকে সেটা কিনে নিতে হবে। তো তারা এইভাবে আরও কিছুক্ষণ গাড়ি চালিয়ে এগোয়। একটা পর্যায়ে তারা একটা শপের কাছে চলে আসে। তখন আবার প্যারি জানায় তার টয়লেট পেয়েছে, ওয়াশরুমে যেতে হবে। তো জেন তার মেয়েকে নিয়ে শপের ওয়াশরুমে চলে যায়। রে দুইটা কফি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে গাড়িতে আসে। খানিকক্ষণ বাদে তারা আবার গাড়িতে চলে আসে। কিন্তু তখন আবার প্যারি বলে তার কাছে থাকা তার ছোট আয়নার বক্সটা সে খুঁজে পাচ্ছে না, হয়তো সেটা দোকানেই ফেলে এসেছে। তো জেন বলে সে গিয়ে দোকানে চেক করে আসবে। আর রে যেন তাদের গাড়ির পেছনের সিটে সেটা খুঁজে দেখে। এটা বলে জেন দোকানের ভেতরে চলে যায়। রে গাড়ি থেকে নেমে পেরিকে নিচে নামায়। এরপর সে গাড়ির পেছনের সিটটি ভালোভাবে দেখে, কিন্তু তখন আবার রের হাতে লেগে কফির কাপটি গাড়িতে পড়ে যায়। তো রে সেটা পরিষ্কার করছিল। অন্যদিকে ছোট মেয়ে প্যারি দেখে তাদের গাড়ির সামনেই কিছুটা দূরে একটা জায়গায় একটা বেলুন আটকে আছে। প্যারি উক্ত বেলুনটি লক্ষ্য করে সেটা নিয়ে আসার জন্য সামনে এগোয়। কিন্তু বেলুনটি প্যারির নাগালের বাইরে বিদায় প্যারি আবার ফিরে আসছিল। তবে তখনই দেখা যায় পাশ থেকে একটা হিংস্র কুকুর প্যারির ঠিক সামনে চলে আসে। এরপর কুকুরটি আস্তে আস্তে প্যারির দিকে এগোচ্ছে। তো প্যারি ভয় পেয়ে পেছনের দিকে যাচ্ছে। তখন দেখা যায় প্যারির পেছনে রয়েছে নির্মাণাধীন একটা বড়সড় খাদ। তবে প্যারি সেটা লক্ষ্য করেনি, সে কুকুরটি দেখে বেশ ভয় পেয়েছিল। সে তখন তার বাবাকে ডাকে। রে মেয়ের চিৎকার শুনে সেদিকে তাকালে দেখে এই অবস্থা। রে প্যারিকে নড়াচড়া করতে নিষেধ করে। এরপর রে কিছুটা সামনে এগিয়ে যায়। তবে কুকুরটি ভয় না পেয়ে আবারও প্যারির দিকে এগোয়। আর তখনই দেখা যায় প্যারি উক্ত নির্মাণাধীন খাদের একদমই কাছে চলে এসেছে। কুকুরটি প্যারি ঠিক সামনে। তো রে তখন একটা পাথর তুলে সেটা কুকুরের দিকে ছুঁড়ে মারে। কুকুরটি আঘাত পেয়ে দৌড় দিলে দেখা যায় এতে করে রেও বেশ ভয় পেয়ে যায়, যার ফলে সে আর নিজের ভারসাম্য ঠিক রাখতে পারে না। প্যারি পিছনে সেই খাদে পড়ে যায়।
রে মেয়েকে ধরার জন্য লাফ দিলে সেও উক্ত খাতে পড়ে যায়। তো খানিকক্ষণ বাদে রে নিজের চোখ খোলে। তার মাথায় বেশ আঘাত লেগেছে, কোনোভাবেই স্বাভাবিক হতে পারছিল না। পেছন থেকে জেন এসে মেয়েকে দেখে কান্নাকাটি শুরু করে দেন। রে উঠে দাঁড়ায়, তবে মাথায় আঘাত লাগার দরুন এখনও তার কাছে সবকিছু ঘোলাটে মনে হচ্ছিল। রে দেখে তার মেয়ে নিচে পড়ে আছে, জেন পাশে বসে কাঁদছে, তবে রে কোনো কথা বলতে পারছিল না। জেন তখন রের কাছে এসে তাকে সজ্ঞানে ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু রে জেনকে পাশে ঠেলে দিয়ে মেয়ের দিকেই তাকিয়ে থাকে। এরপর সে খানিকক্ষণ চোখ বন্ধ করে রাখে। এরপর রে স্বাভাবিক। জেন মেয়েকে ধরে কান্না করছে। রে দ্রুত জেনের কাছে যায়। দেখা যায় পেরি বেঁচে আছে, তবে তার মাথায় বেশ আঘাত পেয়েছে, সেখান থেকে রক্তও পড়ছিল। পেরি কান্না করছিল। তাদের এখন দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু তারা এমন জায়গায় রয়েছে যেখানে আশেপাশে কোনো হসপিটাল নেই। রে পেরিকে কোলে তুলে গাড়িতে নিয়ে আসে। এরপর সে জেনকে বলে আসার পথে সে রাস্তায় হাসপাতালে একটা সাইনবোর্ড দেখেছিল, সেটাও মাইলখানেকের পথ। তো রে দ্রুত গাড়ি চালিয়ে এগোয়। গাড়ির পেছনে অসুস্থ মেয়ে পেরি। এইভাবে খানিকক্ষণ গাড়ি চালিয়ে রে একটা হাসপাতালের সামনে এসে পৌঁছায়। এরপর রে একাই হাসপাতালের এমার্জেন্সি গেট দিয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করে। চারপাশে লোকজনের বেশ ভিড়। রে রিসিপশনে গেলে সেখানে থাকা একজন মহিলা তাকে অপেক্ষা করতে বলেন, কিন্তু রে জানায় তাদের একটা গাড়ি দুর্ঘটনা হয়েছে, তার মেয়ের অবস্থা বেশ খারাপ। কিন্তু ওই রিসিপশনিস্ট মহিলা রেকে অপেক্ষা করতে বলেন। তো রে গিয়ে ওয়েটিং কক্ষে জেনদের পাশে বসে। পেরির অবস্থা ভালো না, দ্রুত ডাক্তারকে ডাকতে বলে। তবে রে তখন খেয়াল করে আশেপাশে থাকা কিছু লোকজন কেন জানি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তো এরপর রে আবার রিসিপশনে আসে। ওই মহিলা রেকে জানান রের আগে আরও অনেক রোগী আছে, সুতরাং তাকে অপেক্ষা করতে হবে। এরপর ওই মহিলা রেকে হাসপাতালের নিয়ম অনুযায়ী একটা ফর্মে সিগনেচার করতে বলেন। এরপর রে এসে আবার ওয়েটিং কক্ষে বসে আছে। ততক্ষণে পেরি ঘুমিয়ে পড়েছে। একটু পরে রে পাশে পানি নিয়ে আসতে গেলে দেখে বাইরে হাসপাতালের দুইজন লোক টাকার বিনিময়ে কিছু একটা দেয়া নেয়া করছে। দেখে মোটেও সুবিধার মনে হচ্ছিল না। তো খানিকক্ষণ বাদে সিরিয়ালে রের নাম ধরে ডাকা হয়। একজন মহিলা রের কাছ থেকে কিছু তথ্য কম্পিউটারে টাইপ করছেন। ওইখানে তখন জেন পেরিকে নিয়ে বসে আছে। তো ওই মহিলা তখন রেকে কিছু কথা জিজ্ঞেস করেন, এই যেমন রে কি করে, পেরির আগের কোনো অস্ত্রোপচার হয়েছিল কিনা, রের পরিবারে কারো কোনো মানসিক সমস্যা রয়েছে কিনা, এইসব। তবে এইখানে একটা বিষয় লক্ষ্য করা যায়, যেহেতু পেশেন্ট রের মেয়ে পেরি, কিন্তু পেরি থেকে রের সম্পর্কে বেশ কিছু অবাঞ্ছিত প্রশ্ন করা হচ্ছিল, যেটা নিয়ে রে আর জেন পরে হাসি ঠাট্টাও করে। তবে তখন এও জানা যায় রের দুটো বিয়ে, আর অ্যাবি নামের একজন তার প্রথম স্ত্রী, যে কিনা মারা গেছেন। তো ওই মহিলা তখন বাইরে গিয়ে অন্য একজনের সাথে চুপিসারে কিছু কথা বলেন। রে সেটা কক্ষে বসেই লক্ষ্য করে। তবে রের কাছে এই হাসপাতালের কার্যক্রম কেমন জানি সন্দেহজনক মনে হচ্ছিল। তো একটু পরে রেদের কাছে অ্যান নামের একজন নার্স আসেন। তিনি এসে পেরিকে একটা হুইল চেয়ারে বসিয়ে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছেন। একটু পরে নার্স অ্যান পেরিদের নিয়ে একটা কেবিনে আসেন। পেরি তখন বেশ সুস্থই ছিল। তখনই কেবিনে ডাক্তার বাতরাম প্রবেশ করেন। তিনি এসে পেরির সাথে একটু মজাও করেন। এরপর তিনি পেরির অবস্থা সম্পর্কে জানতে চান এবং পেরির ভালোভাবে চেক আপ করে দেখেন। ডাক্তার এও জানতে চান পেরি মাথায় আঘাত পেয়েছে কিনা। তো পেরি জানায় হ্যাঁ, সে মাথায় বেশ আঘাত পেয়েছিল। ডাক্তার তখন বলেন তাদের এটা এক্স রে করে দেখতে হবে, সাথে ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা সেটার জন্য ক্যাট স্ক্যানও করতে হবে। তো পেরিকে এখন এক্স রে সাথে ক্যাট স্ক্যান করতে নেওয়া হবে। তখন সেখানে একজন ওয়ার্ড বয় আসেন। সে পেরিকে একটা ছোট টেডি বিয়ের উপহার দেন, সাথে বলেন তিনি এখন পেরিকে টেস্টের জন্য নিয়ে যাবেন। তো এরপর ওয়ার্ড বয় পেরিদের নিয়ে একটা জায়গায় আসেন। এরপর তিনি বলেন রোগীর সাথে যে কোনো একজন নিচের ল্যাব কক্ষে যেতে পারবেন। রে জানায় জেন পেরির সাথে নিচে যাক। এরপর রে পেরির সাথে একটু মজা করেন। একটু পরে পেরি আর জেনকে নিয়ে ওয়ার্ড বয় একটা লিফটে ওঠেন। লিফটের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এরপর লিফট নিচের ল্যাব কক্ষে চলে যায়। তো দুপুর গড়িয়ে বিকেল, এরপর সন্ধ্যা হয়ে আসছে। রেকে দেখা যায় সে ওয়েটিং কক্ষে বসে ঘুমোচ্ছিল আর কি যেন বিড়বিড় করে বলছিল। পাশে থাকা এক ব্যক্তির ডাকে রের ঘুম ভেঙে যায়। তো এরপরে রিসিপশনে এসে দেখে এইখানে নতুন একটি মেয়ে বসে আছে, তার নাম নাটালি। তো রে তখন নাটালিকে বলে সে জানে কিনা তার স্ত্রী বাচ্চার আর কতক্ষণ সময় লাগতে পারে, কিন্তু নাটালি তো এইসবের কিছুই জানে না, তাই সে বুঝতে পারছিল না। তখন রে পুনরায় নাটালিকে সব কিছু বলে, কিন্তু নাটালি জানায় তার কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই। তাই তিনি রেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন।
রে তখন বলে তিনি ডাক্তার বাতরামের সাথে কথা বলতে চান, কিন্তু নাটালি তাকে জানায় বাতরাম আজকের জন্য চলে গেছেন, তবে তার কেসগুলো কর্তব্যরত অন্য ডাক্তারকে দিয়ে গেছেন, সেই দেখবেন। তো রে ওয়েটিং কক্ষে আরও বেশ কিছুক্ষণ বসে থাকে। একটু পরে রে আবার রিসিপশনে নাটালির কাছে এসে তার মেয়ের ব্যাপারে জানতে চায়। নাটালি রের কাছে রোগীর নাম জানতে চায়। রে জানায় তার মেয়ের নাম প্যারি। এইবার নাটালি কম্পিউটারে সার্চ দিয়ে দেখেন, কিন্তু এই নামে কোনো রোগী কম্পিউটার লিস্টে নেই। রে জানায় সে প্যারি নামেই এই হাসপাতালে সাইন ইন করেছে। তখন সে হাসপাতালের সিরিয়াল লিস্ট চেক করে, তবে নাটালি জানায় প্রতি শিফট শেষে সিরিয়াল লিস্ট ফেলে দেওয়া হয়, তবে সব তথ্য কম্পিউটারে থাকে, কিন্তু প্যারি নামে কোনো রোগীর নাম তাদের কম্পিউটার শিডিউলে নেই। তো এইবার রে একটু রেগে যায়। রে তখন নাটালিকে বলে এর নামের একজন নার্স ছিলেন, সাথে একজন ওয়ার্ড বয় তাদের ক্যাট স্ক্যান করার জন্য ল্যাবে নিয়ে যান, কিন্তু নাটালি এর কোনো তথ্যই দিতে পারছিল না, যার জন্য রে আরও বেশি রেগে যায়। এইবার রে নাটালিকে বলে তুমি এই ক্যাট স্ক্যানে ফোন করবে, আর একজন মহিলা আর 6 বছরের বাচ্চা প্যারির খোঁজ করবে। তো নাটালি তখন ক্যাট স্ক্যানে ফোন দেয়, কিন্তু ক্যাট স্ক্যান থেকে জানা যায় আজ সারাদিনে কোনো ক্যাট স্ক্যানই করা হয়নি। নাটালি তখন বলে আপনি হয়তো ভুল হাসপাতালে চলে এসেছেন, কিন্তু এটা কি করে সম্ভব? রে বলে আমি সারাদিন ওয়েটিং কক্ষে বসেছিলাম, আমি আমার বাচ্চা আর স্ত্রীকে নিয়ে এইখানে এসেছি। এখন রে মারাত্মক ভয় পেয়ে যায়, সে পাগলপ্রায় অবস্থা, এটা কি করে হতে পারে? তো রে তখন জোরপূর্বক হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে। এরপরে সর্বপ্রথম যে বেডে তাদের আনা হয়েছিল সেখানে এসে দেখে সেখানে অন্য রোগী আনা হয়েছে, আর তখনই পেছন থেকে একজন গার্ড এসে রেকে ধরে ফেলে। তখন সেখানে একজন ডক্টর আসেন, তার নাম লুকাডো। রে তাদের জানায় সে তার পরিবার অর্থাৎ মেয়ে আর স্ত্রীকে খুঁজছে, যারা কয়েক ঘন্টা আগে চেক আপের জন্য এসেছিল। এরপর রে ডক্টর লুকাডোকে সবকিছু আবার খুলে বলে। ডক্টর তখন হাসপাতালের অ্যাটেন্ডেন্ট সিট চেক করেন, কিন্তু তিনি প্যারি নামের কোনো রোগীর সিট খুঁজে পাচ্ছিলেন না। এটা শুনে রে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। তবে রে তখন ওইখানেই একটা জায়গায় নার্স অ্যানকে দেখতে পায়, যে কিনা শুরুতে প্যারিকে একটা ক্যাবিনে নিয়ে এসেছিল। তো ডক্টর তখন নার্স অ্যানকে সেখানে ডাকেন। ডক্টর অ্যানকে জিজ্ঞেস করেন তিনি রেকে চেনেন কিনা। তো অ্যান রেকে দেখে বলে হ্যাঁ, সে তাকে চেনে, আগের শিফটে তিনি এইখানেই এসেছিলেন, তার মাথার আঘাতের জন্য চিকিৎসা করা হয়েছিল। এটা শুনে রে একদমই হতভম্ব। রে বলে এটা সত্য নয়, কারণ সে তো কোনো চিকিৎসাই করায়নি, বরং তার মেয়ে আর স্ত্রীকে নিয়ে এইখানে এসেছিল মেয়ের চিকিৎসা করতে। রে তখন নার্স অ্যানের ওপর বেশ রেগে যায়, তাকে মারতে আসে, তবে গার্ডরা রেকে ধরে ফেলে। এরপর গার্ডরা রের চোখের ভেতরে একটা স্প্রে করে দেয়। নার্স অ্যান এসে রের শরীরে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। এরপর গার্ডরা তাকে ধরে একটা কক্ষের ভিতর নিয়ে বন্দি করে রাখে। গার্ডরা যাওয়ার পরে রে উঠে পড়ে। ইঞ্জেকশনের ফলে রে ঠিকমতো চলাফেরা করতে পারছিল না, তবে সে একদমই ঠিক নেই, ইঞ্জেকশনের ফলে রের মাথা ঘুরোচ্ছে। তো রে তখন উক্ত কক্ষের গ্লাস ভেঙে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর সে হাসপাতালের ভেতর দিয়ে হেঁটে সামনে এগোয়। তখন আবার কর্মরত একজন গার্ড রেকে ধরার জন্য ধাওয়া করে। তো হাসপাতালের ভেতরই এইভাবে রে আর গার্ডের ভেতরে বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা চলে। এক পর্যায়ে রে হাসপাতালের পেছনে গেট দিয়ে পালাতে সক্ষম হয়, তবে তৎক্ষণাৎ গার্ডও চলে আসে, কিন্তু সে খোঁজাখুঁজি করে রেকে আর পায় না। এরপর গার্ড চলে যায়। দেখা যায় রে একটা জায়গায় লুকিয়ে ছিল। পরে সে বাইরে রাখা নিজের গাড়িতে চলে আসে, আর তখনই রে দেখে হাসপাতালের সামনে একটা পুলিশের গাড়ি। রে তখন দৌড়ে পুলিশের গাড়ির সামনে চলে আসে। দুইজন অফিসার গাড়ি থেকে নেমে রের কাছে আসেন। রে তখন অফিসারদের সমস্ত ঘটনা খুলে বলে। রে জানায় এই হাসপাতালে কোনো সমস্যা রয়েছে, তার স্ত্রী বাচ্চা উধাও। তো অফিসাররা সবকিছু শুনে রেকে সাহায্য করার জন্য রাজি হয়। এরপর অফিসাররা রেকে নিয়ে উক্ত হাসপাতালের রিসিপশনে চলে আসেন। অফিসারদের দেখে রিসিপশনে থাকা নাটালি কেমন জানি একটু সতর্ক হয়ে যায়। তখন সেখানে সে গার্ডটিও চলে আসেন। গার্ডকে দেখে রে জানায় তারা রেকে জোরপূর্বক আটকে রেখেছিল। গার্ড অফিসারদের বলেন সে আগে থেকে বোকার মতো আচরণ করছিল, তাই ডাক্তার তাকে ঘুমের ওষুধ দিয়েছেন। তো গার্ড এও বলেন রে সবকিছু মিথ্যা বলছে, হাসপাতালে তার স্ত্রী বাচ্চা কেউই আসেনি। অফিসাররা তখন রেকে নিয়ে ডক্টর লুকাডোর কাছে আসেন, তবে লুকাডো বলেন তিনি রের স্ত্রী বাচ্চা সম্পর্কে কিছুই জানেন না। রে তখন জানায় ডক্টর বাতরামকে ডাকুন, তিনি প্যারিকে ক্যাট স্ক্যান করতে পাঠিয়েছেন। অফিসাররা তখন বাতরামকে ফোন করে হাসপাতালে আসতে বলেন। তো অফিসার তখন ডাক্তার লুকাডোকে জিজ্ঞেস করেন এই ক্যাট স্ক্যান কোথায় করানো হয়। লুকাডো জানান এই হাসপাতালের 3য় তলায়, কিন্তু রে বলে এটা হাসপাতালের নিচের তলায়,
কারণ রে প্যারি আর জেনকে ক্যাট স্ক্যানের জন্য লিফটে করে নিচে যেতে দেখেছিল। কিন্তু লুকাডো এটা মানতে রাজি নয়। তিনি জানান এটা তৃতীয় তলায় হয়। তো অফিসাররা তখন তৃতীয় তলায় ল্যাবে তাদের নিয়ে যেতে বলেন। এরপর সবাই হাসপাতালের তৃতীয় তলায় চলে আসেন। দেখা যায় ডাক্তারের কথায় সত্যি ল্যাব তৃতীয় তলায় ছিল। ডক্টর তখন অফিসারদের বলেন তাদের মেশিনটি সকাল 9:07 একবার ব্যবহার করা হয়েছিল, সেটা মেশিনে দেখা যাচ্ছে। এরপর আর মেশিনটি অন করা হয়নি। তো এইসব শুনে রে তো একদমই হতবাক। রে তখন অফিসারকে বলে তাহলে তার স্ত্রী বাচ্চাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে নিশ্চয়ই, কারণ এই হাসপাতালে কোনো কিছুই তার কাছে ঠিক মনে হচ্ছে না। তো একটু পরে নাটালি এসে বলে সে সকালে হাসপাতালে সাইন ইন করা তালিকাটা পেয়েছে। রে দ্রুত সেটা নিয়ে চেক করে দেখে এই তালিকায় তার নাম রয়েছে। তবে ডক্টর লুকাডো জানান এটা তোমার নিজের জন্য সাইন ইন করেছ, কিন্তু রে বলে না, সে তার মেয়ে প্যারির জন্য সাইন ইন করেছে। তখনই সেখানে ডক্টর বাতরাম এসে হাজির হন। রে বাতরামকে দেখি তার কাছে গিয়ে বলে তুমি আমাকে চেনো কিনা সবাইকে বলো। আমি সকালে তোমার কাছে এসেছিলাম আর তুমি প্যারিকে দেখেছিলে। তো বাতরাম তখন বলেন হ্যাঁ, সে সকালে এইখানে এসেছিল। এটা শুনে তো রে খুবই খুশি। অফিসার বাতরামকে রের ব্যাপারে বলতে বলেন। তো বাতরাম তখন বলেন রে গাড়ি দুর্ঘটনায় আঘাত পেয়ে এইখানে নিজের চিকিৎসা করানোর জন্য এসেছিল। তিনি তখন এও জানান রেকে দেখে একটু অস্বাভাবিক বলেই মনে হচ্ছিল, আর তাকে মাথা পরীক্ষা করার জন্য বললে তিনি নাকি না করে দেন। এরপর রে ওয়েটিং কক্ষে তার স্ত্রী বাচ্চার জন্য অপেক্ষা করতে চলে যান। এগুলো শুনে রে একদমই ভেঙে পড়ে। সে এইসব কথাগুলো মেনে নিতে পারছিল না। রে তখন একটু রাগান্বিত হয়ে তার কাছে থাকা প্যারি আর জেনের ছবি ডক্টরকে দেখ। রে বলে তোমরা সবাই এই হাসপাতালে খারাপ কাজে লিপ্ত, তোমরা আমার পরিবারকে অপহরণ করেছ। তো গার্ড তখন এসে বলেন আমাদের কথা বিশ্বাস না হলে সিসিটিভিতে তো আর মিথ্যা বলবে না, তাই না? তো এরপর সবাই সিসিটিভি কক্ষে এসে সকালের ফুটেজগুলো চেক করেন। তবে সিসিটিভি ফুটেজে কেবল রেকেই হাসপাতালের রিসিপশনে দেখা যায়, তার পরিবারের কাউকেই দেখা যায় না। তবে রে বলে তার স্ত্রী আর বাচ্চা তার ঠিক সামনেই ছিল ক্যামেরার নিচে, তাই ক্যামেরায় তাদের দেখা যাচ্ছে না। রে বলে পুরো হাসপাতালে চেক করতে, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ অফিসারদের কাছে তেমন কোনো শক্তপোক্ত প্রমাণ নেই। তাছাড়া কোনো ওয়ারেন্ট ছাড়া তারা সেটা করতেও পারবে না। তখন ডাক্তার বাতরাম বলেন তারা এমন একজনকে খুঁজে পেয়েছেন যে কিনা এই সব কিছু খোলাসা করতে পারবেন। তো এরপর তারা সবাই পেশেন্ট বেডের কাছে আসেন, আর তখনই রে একটা বেডের কাছে দেখে সেখানে নিচে তার মেয়ে প্যারির গলার মাফলারটি পড়ে আছে। রে মেয়ের মাফলারটি হাতে নিয়ে কান্না শুরু করে দেয়। এরপর সে অফিসারদের বলে এটা তার মেয়ে প্যারির মাফলার, আজ দুপুরে এই কেবিনে আসার সময় হয়তো সেটা পড়ে গেছে। একটু পরে সেখানে একজন মহিলা আসেন। তিনি এসে রেকে বলেন তার নাম ডক্টর তেরেসা এবং তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। রে তখন বুঝে যায় এই হাসপাতালের লোকজন তাকে পাগল ভাবছে, তাই মনোরোগ বিশেষজ্ঞ নিয়ে এসেছে। তো ডক্টর তেরেসা তখন রের সাথে আলাদাভাবে কিছু কথা বলেন। তিনি বলেন রের উক্ত হাসপাতালে সিরিয়াল ফাইলের তার নাম উল্লেখ পাওয়া গেছে, কিন্তু তার মেয়ে প্যারির নয়। রে বলে এটা বাজে কথা, হাসপাতালের লোকজন এটা মিথ্যা বানিয়েছে। ডক্টর তখন বলেন তোমার আগের স্ত্রী কিভাবে মারা গেল? রে জানায় সেটা একটা গাড়ি দুর্ঘটনা ছিল, তাও 8 বছর আগের কথা, কিন্তু সেটার সাথে এই ঘটনার কোনো সংযোগ নেই। তো তেরেসা তখন বলেন হাসপাতালে তোমার বলা সেই ঘটনাস্থলে এখন আমাদের নিয়ে চলো। এরপর ডক্টর আর অফিসাররা মিলে সবাই সেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। খানিকক্ষণের ভেতরেই তারা সেই ঘটনাস্থলে এসে পৌঁছে যান। এরপর অফিসাররা সেই খাদের ভেতরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। তারা সেখানে প্যারির একটা ছোট আয়না খুঁজে পান। তার মানে রের কথা সত্য, এইখানে কিছু তো একটা হয়েছে। তো অফিসাররা তখন সেখানে বেশ কিছু জায়গা জুড়ে রক্ত পড়ে থাকতে দেখেন। রে জানায় এটা তার নিজের রক্ত, কিন্তু যখন দুর্ঘটনা হয়েছিল তখন কিন্তু কোনো রক্ত দেখা যায়নি। রেকে দেখা যায় সে পাগলের মতো কান্না শুরু করে দেয়। তখন ডক্টর তেরেসা রেকে কিছু কথা বলেন। তিনি বলেন তুমি তোমার স্ত্রী বাচ্চার উপর বেশ রেগেছিলে, সাথে নিজের উপর তীব্র রাগ, আর এরপর তুমি তাদের এইখানে নিয়ে এসে তাদের মাথায় পাথর দিয়ে আঘাত করে তাদের হত্যা করেছ, তাই না রে? এখন তুমি মেনে নাও এই সব কিছু তুমি বানিয়েছ, তুমি মিথ্যা বলছো। দেখা যায় রে কেমন জানি হয়ে গেছে, সে এক মনে কি যেন ভাবছে। তো অফিসাররা তখন সন্দেহভাজন হিসাবে রেকে তার স্ত্রী বাচ্চাকে হত্যার জন্য গ্রেফতার করেন। রে তখন লক্ষ্য করে ওই খাদের উপরে একটা কুকুর দাঁড়িয়ে আছে। তার তখন মনে পড়ে যায় তার মেয়ে প্যারির সামনে এই কুকুরটি ছিল। তার মানে ঘটনা সত্য, রে মানসিক কোনো রোগীই নয়।
রে তখন অফিসারের বন্দুক কেড়ে নিয়ে ডক্টর তেরেসাকে আটক করে। এরপর সে তাদের সবাইকে ওইখানে একটা জায়গায় একটা কক্ষের ভেতরে আটকে ফেলে। পরে রে অফিসারদের গাড়ি নিয়ে পুনরায় আবার হাসপাতালের পেছনের গেটে চলে আসে। এরপর রে হাসপাতালের ভেতরে ঢুকে আস্তে আস্তে সামনে এগোচ্ছে। তো এখন হাসপাতালের অনেকেই রেকে খুব ভালোভাবে চেনে, তাই রে সতর্কতার সাথে লুকিয়ে উক্ত হাসপাতালে একজন ডক্টরের পোশাক পরে নেয়। এরপর সে সেই লিফটের কাছে চলে আসে, যেখানে প্রথম তার স্ত্রী বাচ্চাকে লিফটের নিচে পাঠিয়েছিল। তো রে আর কিছু না ভেবে দ্রুত সেই লিফটে উঠে পড়ে। লিফটে ওঠার পর সে দেখে নিচের ল্যাব কক্ষে যেতে হলে লিফটে একটা বিশেষ চাবি ব্যবহার করতে হয়, কিন্তু এই চাবি রের কাছে ছিল না। তো এখন তো মহাবিপদ। তবে তখনই লিফটের দরজা খুলে যায়। দেখা যায় হাসপাতালের সেই গার্ডটি লিফটের সামনে দাঁড়িয়ে আছেন। রে গার্ডকে দেখা মাত্রই টেনে লিফটের ভিতরে নিয়ে নেয়। এরপর রে গার্ডের দিকে বন্দুক তাক করে লিফটের নিচের কক্ষের চাবি চায়। তো গার্ড তখন উক্ত কক্ষের চাবি বের করে রের দিকে সেটা ছুঁড়ে মেরে তার উপরে ঝাঁপিয়ে পড়েন। এরপর গার্ড আর রের ভেতরে বেশ কিছুক্ষণ মারপিট চলে। তবে রে তো তার পরিবারকে বাঁচাতে এসেছে, তার পিছু হটলে চলবে না। তাই রে প্রাণপণে গার্ডের সাথে যুদ্ধ করে। তবে এক পর্যায়ে রে ওই গার্ডকে শ্বাসরোধ করে মেরেই ফেলে। এরপর সে চাবি নিয়ে নিচের ল্যাব কক্ষে চলে আসে। তো এইখানে আসার পর রে একটা ডাস্টবিনের ভেতর তার মেয়ে প্যারির সেই ছোট পুতুলটি খুঁজে পায়। তার মানে রের কথাই সত্য, এই হাসপাতালে কোনো না কোনো গণ্ডগোল নিশ্চয়ই আছে। রে তখন লুকিয়ে একটা কক্ষের ভিতর ঢুকে পড়ে। ওইখানে সে তখন একটা লাশের মুখের কাপড় সরিয়ে দেখে উক্ত লাশের শরীর থেকে বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ বের করে নেওয়া হয়েছে। এটা দেখে রে বেশ ভয় পেয়ে যায়। এরপর সে উক্ত কক্ষ থেকে বের হয়ে অন্য একটা কক্ষে গিয়ে দেখে এইখানে বেশ কিছু ডক্টর মিলে একটা বাচ্চা মেয়ের অপারেশন করছেন। তো এই বাচ্চা মেয়েটি আর কেউই নয়, বরং রের মেয়ে প্যারি ছিল। রে আগপাছ কিছু না ভেবে উক্ত কক্ষের ভেতর ঢুকে সবার থেকে বন্দুক তাক করে, সবাইকে তার মেয়ের কাছ থেকে দূরে সরে যেতে বলে। রে গিয়ে দেখে প্যারি এখনও বেঁচে আছে। এইখানে ডক্টর লুকাডো ছিল। রে বলে, তুমি একটা দানব। রে তখন পাশে একটা চেয়ারে তার স্ত্রী জেনকে অচেতন অবস্থায় খুঁজে পায়। তবে জেন বেঁচে ছিল, তার জ্ঞানও ছিল। এরপর রে জেনের কোলে প্যারিকে দিয়ে সেখান থেকে বের হতে চায়। তখন আবার ডক্টর লুকাডো বলেন, তুমি স্পষ্টভাবে কিছুই দেখতে পাচ্ছ না, তুমি বড় ভুল করছো। যাই হোক, এরপরে স্ত্রী বাচ্চাকে নিয়ে উক্ত হাসপাতাল থেকে বের হয়ে তার গাড়িতে চলে আসে। প্যারি আর জেনকে গাড়ির পেছনের সিটে বসিয়ে গাড়ি চালিয়ে এগোয়। এরপরে গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে এগোচ্ছে। আর মুভির এই পর্যায়ে এসে মুভির প্রধান টুইস্ট অর্থাৎ আসল সত্য উন্মোচিত হয়। দেখা যায় রে গাড়ি চালাচ্ছে। তখন গাড়ির পেছনের লুকিং গ্লাসে দেখা যায় গাড়িতে রে একাই, পেছনের সিটে কেউই নেই, সিট ফাঁকা। দেখা যায় সিটে একটা অসুস্থ ছেলে শুয়ে কাতরাচ্ছে। তো এইবার ঘটনা কয়েক মুহূর্ত আগে ফ্ল্যাশব্যাকে চলে আসে। দেখা যায় রে একটু আগে যে অপারেশন কক্ষে ঢুকেছিল সেখানে সে তার মেয়ে প্যারিকে দেখেছিল, কিন্তু না, সেটা মোটেও প্যারি ছিল না, বরং সেখানে একটি অসুস্থ ছেলে ছিল যে কিনা এখন তার গাড়িতে রয়েছে। ডক্টর কিন্তু এও বলেছিলেন, তুমি স্পষ্টভাবে কিছুই দেখতে পাচ্ছ না। রে কক্ষে যে লাশটি দেখেছিল অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া, সেটাও সে ভুল ছিল, সেখানে শুধুমাত্র একটি লাশই ছিল। তো ঘটনা এবার শুরুর দিকে যাওয়া যাক, অর্থাৎ বাস্তবে আসলে যা হয়েছিল। দেখা যায় রের মেয়ে প্যারি যখন কুকুরের সামনে ছিল, রে তখন কুকুরটিকে তাড়ানোর জন্য পাথর ছুরি মারে, আর তখনই প্যারি ওই খাদে পড়ে যায়, সাথে রেও। তো এই ঘটনার পরে রে তার মাথায় মারাত্মক আঘাত পায়। দেখা যায় প্যারির মাথা থেকে বেশ রক্তপাত হয়, যার জন্য প্যারি সেখানেই মারা যায়। আর এই রক্তই তখন অফিসাররা দেখতে পেয়েছিল। এরপর জেন এসে রেকে সজ্ঞানে ফেরানোর চেষ্টা করছিল। তো রে তখন স্ত্রীকে পাশে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর এই ধাক্কার ফলে জেন নিচে পড়ে ওইখানে থাকা একটা লোহার টুকরো সরাসরি তার মাথায় ঢুকে যায়, যার ফলে জেন সেখানেই মারা যায়। এরপর রে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখে। অতঃপর রে স্ত্রী আর বাচ্চার মৃতদেহ দুটো নিজের গাড়ির পিছনে রেখে দেয়। তো দেখা যায় জেন আর প্যারির মৃতদেহ এখনও তার গাড়ির পিছনেই রয়েছে। রে গাড়ি চালিয়ে এগোচ্ছে আর গুনগুন করে গান করছে। আসলে কিছু কিছু মুভি হয় যা কখনো কখনো এক্সপ্লেন করেও বোঝানো যায় না, আর এই মুভিটি ঠিক তেমনই। মুভিটি এইভাবেই শেষ হয়। মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিবেন। তারপর সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।